বায়োমলিকুলস সুশান্ত বলছো আরেকবার বলতে ওষুধটা, তাই তুমি আরেকবার বলছো। আমি এখানে ড্র করছি স্ট্রাকচারটা, সেটা হচ্ছে D প্লাস গ্লুকোজ, H OH, আমি এরকম করে ড্র করলাম। স্যার ওইখানে যে ওইচটাকে এইচও পর্যন্ত লিখতে পারি তো, ওই সাইডের ব্রাঞ্চ বাঁ সাইডে ওই একদম পারো। আমি এখানে লিখছি NaNH2, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। এটা আগের দিনই বলেছিলাম। এখানে কি হয় তুমি জানো, কম্পাউন্ডটা অ্যালডিহাইড, এখানে ঢুকে যায় ব্যাপারটা। আমি পুরোটা একসাথে করে দিচ্ছি, তুমি বুঝে নাও। আমার এখানে CH গ্রুপটা আছে, এখানটায় এখানে এরকম করে ওয়াটার বেরিয়ে ঢুকে যায়, ব্যাস। আর সেকেন্ড কার্বনটা ঢুকে যায়। কিরকম ভাবে ওয়াটারটা বেরোবে একবার দেখিয়ে দেন তো, এই জায়গাটা বুঝতে পারি কেন না, এটা তো আমি অনেকগুলো রিঅ্যাকশন করেছি এরকম কনসেপ্ট না। নিয়ে। হ্যাঁ ওইটা বুঝেছি, কিন্তু এটা একটু অসুবিধা হচ্ছে বুঝতে। এই তো যেরকম ওয়াটার বেরোয় ডবল বন্ড আর H2। আচ্ছা ওইখান থেকে ওয়াটারটা বেরোবে, আচ্ছা মানে এই তাই নিয়ে তো, আমরা তো বাকি রিঅ্যাকশন তো তাই পড়েছি, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রক্সিলামিন সবই তো পড়েছি একই কনসেপ্ট দিয়ে। অ্যালডিহাইডের O আর ওই কম্পাউন্ডের H2 বেরোবে, ওয়াটার বেরোবে। আচ্ছা দেবমিতা বুঝতে পারছো তাহলে? আচ্ছা ওই কম্পাউন্ডটা কি ওখানে কি অনেক সময় N2H3 ভাবে লেখা থাকে? কি লেখা থাকে? এই যে উপরে যে ওই গ্রুপটাকে N2H3 ভাবে লেখা থাকে না, কখনো হয় সেটা? এই বন্ডটা তো এরকম, তুমি কি করে N2H লিখবে? একদম লেখা থাকবে না এটা। ওটা তুমি গ্রসে লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু কম্পাউন্ডটা এটা, একে ফিনাইল হাইড্রাজিন বলে, বুঝেছো? তাহলে এখানে ডবল বন্ড N, সিঙ্গেল বন্ড NH, আর এখানটা বেনজিন লিঙ্ক হয়েছে ওই জায়গাটাতে, আর এখানে এই যাচ্ছে যা আছে CH2OH 1 2 3 4 5 6, তাহলে এখানে আছে OH, এখানে H, এখানটায় H, এখানে H, এখানে OH, আর এখানে OH। পরের কার্বনটাও আরেক মোল হয়, মানে পরের কার্বনটাও একই রকম করে এই জিনিসটা হবে, তাই সেখানে হবে N NH আর একটা মানে পরের কার্বনে হাইড্রোক্সিড যে মানে ওইটা আছে ওটার সাথে আবার রিঅ্যাক্ট করে আবার পরে একই রকম জিনিসই হয়ে যাবে, এটা হবে। তারপরের গুলো হবে না, তারপরের গুলো হবে না, না আর হবে না, অনলি কার্বন নাম্বার 1 আর 2 তে হয়। দেখো যেন খাতায় আমি লিখে দিয়েছি যে ওসার্জন ফরমেশন টেকস প্লেস অনলি কার্বন নাম্বার 1 and 2। আমরা আজকে পড়বো সেটা হচ্ছে প্রোটিন। কার্বোহাইড্রেটটাকে পড়া হয়ে গেছে, প্রোটিন। সৌরদীপ, দেবমিতা বুঝতে পারছো? রেসপন্স একবার। হ্যাঁ স্যার। দেবমিতা আছো? দেবমিতা কোনো সাউন্ড কিন্তু আসছে না। হ্যাঁ হ্যাঁ, মানে ডবল বন্ডের ও আর ওইখানে H2 টার সাথে রিঅ্যাক্ট করে ওয়াটারটা বেরোবে।
এখন দেখো আমরা পড়বো প্রোটিন। দেখো এখানে আমি পড়াচ্ছি এখন, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডস, অ্যামাইনো অ্যাসিড মানে কি দেখো, এটা হচ্ছে CH2, এটা COOH, আর এখানে হচ্ছে NH2। এটাকে বলে আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে যেই কার্বনটার সঙ্গে COOH গ্রুপ আছে, সেই একই কার্বনে কিন্তু NH2 গ্রুপ আছে। একই কার্বনে, সেম কার্বনে আছে, যে কার্বনে COH গ্রুপ আছে সেই একই কার্বনে NH গ্রুপটা আছে, এজন্য কি বলে আলফা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই আচ্ছা, আলফা আলফা কথাটা কি আলফা কার্বন বিটা কার্বন এরকম? যেই কার্বনটাতে COH গ্রুপ আছে সেই একই কার্বনে NH2 আছে, সেটাকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলে। আমরা আমাদের সিলেবাসের মধ্যে অনলি আলফা অ্যামাইনো অ্যাসিডটাই আছে, আমরা আলফা অ্যামাইনো অ্যাসিডটাই পড়বো। দেখো এবার তোমাকে আমি কিছু অ্যামাইনো অ্যাসিড শেখাবো, তুমি সেই অ্যামাইনো অ্যাসিড গুলো অনলি সেগুলোই মনে রাখবে। আচ্ছা স্যার, অ্যামাইনো ওয়ার্ডটা কি অ্যামাইন থেকে এসেছে? হ্যাঁ, এর নাম হচ্ছে গ্লাইসিন। তাহলে এটা হচ্ছে এর নাম হচ্ছে গ্লাইসিন, একে বলে একটা আলফা অ্যামাইনো অ্যাসিড। এবারে এটা হচ্ছে তোমার একটা এক্সাম্পলস অফ নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিনটা? হ্যাঁ, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি একদম বায়োলজি রিলেটেড মতো লাগবে তোমার, যাদের বায়োলজি আছে তাদের এটা পড়ার অনেক সুবিধা হবে। ক্লাস 11 এ বায়োলজির চ্যাপ্টারই ছিল এটা, এবং তোমাকে আমি আজকে প্রোটিন যেটা পড়াবো সেটা পুরোপুরি একদম ওই ক্লাস 11 এর বায়োলজিরই পুরো পার্টটা। আমি তোমাকে ইলাবোরেট করে বলবো না, যেটুকু আমার লাগবে সেটুকুই বলবো। আচ্ছা, তাহলে গ্লাইসিন এটাতে একটা তোমার হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, এবং এটা হচ্ছে একটা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। নিউট্রাল মানে কি দেখো, বুঝে নাও কথাগুলো। যখন একটা আলফা অ্যামাইনো অ্যাসিডে COOH গ্রুপ আর NH2 গ্রুপ সেম নাম্বার থাকবে, মানে এটাও একটা আছে এটাও একটা আছে, তখন তাকে নিউট্রাল বলে। আমি আবার লিখছি একটা, দেখো COH যতগুলো আছে, NH2 গ্রুপ ততগুলো ঠিক ততগুলোই আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে, এর নাম হচ্ছে অ্যালানিন। এটা একটা আলফা অ্যামাইনো অ্যাসিড, এবং এটাও একটা কোন एग्जांपल्स অফ নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে গ্লাইসিন এবং অ্যালানিন এই দুটো হচ্ছে एग्जांपल्स অফ নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, কারণ NH2 গ্রুপের নাম্বার আর COOH গ্রুপের নাম্বার দুটো ক্ষেত্রেই সেম আছে, তাই একে আমরা বলছি নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। তাই একে আমরা বলছি নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। মানে দুটোতেই দু সাইডই এক মলিকিউল ভাবে এসে যাবে, একটা করে আছে ফাংশনাল গ্রুপ, তাই হচ্ছে নিউট্রাল। NH2 গ্রুপটা বেসিক হয়, COH গ্রুপটা অ্যাসিডিক হয়, তো অ্যাসিডিক বেসিক তো সেম নাম্বার আছে বলে এটাকে বলছি আমরা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো আলফা অ্যামাইনো অ্যাসিড আমি ভাগগুলো পড়ছি এখন, তার মধ্যে একটা পড়লাম নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন। নেক্সট হচ্ছে আমরা পড়ব অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড মানে আমরা বুঝতেই পেরেছি যে সেখানে COOH গ্রুপের নাম্বারটা, দেখো আমার কিন্তু বেসিক স্ট্রাকচার কিন্তু একই, খালি আমি এখানটায় চেঞ্জ করছি। এখানে CH2COOH গ্রুপ আছে, এটা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, এবং
এর নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। এর নাম অ্যাসপার্টিক অ্যাসিড। এটা তোমার হচ্ছে একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড। এটাকে অ্যাসপার্টিক অ্যাসিড বেসিক কেন, সরি কি বলছি, এটা অ্যাসিডিক কেন? কারণ এখানে সিওএইচ গ্রুপ দুটো আছে এখানে নাম্বারে, এনএইচ গ্রুপ একটা, এখানে অ্যাসিডিক পার্টটা বেশি বলে একে আমরা বলছি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। মানে কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা বেশি আছে, এটাকে বলছি আমরা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এরকম ভাবে তিনখানা থাকতে পারে, সি এর ওই এইচটা বাদ দিয়ে আর একটা CH2 আর COH থাকতেই পারে। তোমাদের বইতে লিস্ট দেওয়া আছে এবং সবগুলো পড়তে হবে না, আমি তোমাকে যেগুলো বলছি সেগুলোই পড়তে হবে। যে অ্যাসিডিক আগে বললাম নিউট্রাল দুটো, এখানে অ্যাসিডিক একটা এক্সাম্পল দিচ্ছি আর একটা বেসিক লিখবো, তোমার লেখা হবে এটা। একটাই আছে অ্যাসিডিকের মধ্যে? অনেক আছে, তোমাকে মনে রাখতে হবে একটা করে। আচ্ছা, নেক্সট হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। বেসিক মানে সেখানে NH গ্রুপটা নাম্বারটা বেশি আছে, তাকে বেসিক বলি আমরা। এখানটায় হোল 4 NH2, হোল 4 মানে হচ্ছে CH2 গ্রুপটা চারবার আছে, CH2 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 চারবার আছে এখানে, তাই এটাকে বলছি আমরা বেসিক অ্যামাইনো অ্যাসিড। CH2 গ্রুপটা চারবার আছে, এটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড এবং এর নাম হচ্ছে তোমার লাইসিন। লাইসিন এটা বেসিক অ্যামাইনো অ্যাসিড। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের বডিতে সিনথেসিস হয় না, কিন্তু সেগুলো আমরা বাইরে থেকে ইনটেক করতে হয়, তাদেরকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে। তার মধ্যে লাইসিনও একটা, এটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা এখন পড়তে পারলাম যে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো পড়লাম, আলফা অ্যামিনো অ্যাসিড, তার মধ্যে অ্যাসিডিক বেসিক নিউট্রাল তিনটে ভাগ পড়লাম, তিনটে এক্সাম্পলস পড়লাম। এখানে বুঝতে পারলাম কেন এটা বেসিক, দুখানা NH গ্রুপ আছে, এটা একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রোটিনের একটা ইউনিট, তাহলে আমি একে দেখাবো আস্তে আস্তে করে। এবারে দেখো আমরা পড়ছি, সেটা হচ্ছে নেক্সট হেডিং দাও, জুইটার আয়নিক স্ট্রাকচার। জুইটার আয়নিক স্ট্রাকচার, জুইটার আয়নিক স্ট্রাকচার মানে কি দেখো, ধরো আমি এখানে একটা লিখছি, সেটা হচ্ছে NH2 গ্রুপ, CH2 গ্রুপ আর COH গ্রুপ আমরা পড়েছি, এর নাম হচ্ছে তোমার গ্লাইসিন। এর নাম গ্লাইসিন। কি হয় এটা ইকুইলিব্রিয়াম সাইন দিচ্ছি এখানে আমি। এই গ্লাইসিনটা অন্য একটা ফর্মও থাকতে পারে, কিরকম ফর্ম দেখো, এখানে CO মাইনাস হলো আর এই হাইড্রোজেনটা এখানে জুড়ে গিয়ে হয়ে গেল NH3 প্লাস, এরকম হতে পারে। তাহলে এটা হচ্ছে গ্লাইসিন নরমাল ফর্ম, আর এটা হচ্ছে তোমার জুইটার আয়নিক ফর্ম। জুইটার আয়ন মানে কি তাহলে? জুইটার আয়ন মানে হচ্ছে একটা কম্পাউন্ডের মধ্যে দুটো আয়ন আছে, পজিটিভ এবং নেগেটিভ। একটা সেম কম্পাউন্ড, সেখানে পজিটিভ চার্জও আছে আবার নেগেটিভ চার্জও আছে, তাকে আমরা জুইটার আয়নিক স্ট্রাকচার বলি। পজিটিভও আছে নেগেটিভও আছে, একে আমরা জুইটার আয়ন বলি। তুমি এরকম করে তোমাকে আমি যা যা এতক্ষণ শেখালাম অ্যামাইনো অ্যাসিড, তুমি সবগুলো কিন্তু জুইটার আয়ন আঁকতে পারবে। ঠিক আছে, এটা খাতায় লিখে নাও। আচ্ছা স্যার, এটা কি এই যে এটাকে যখন জলে দিই, মানে আমাদের গ্লাইসেন্সকে যখন জলে মানে দেওয়া হয়, তখন এটা হয় মানে COH মাইনাস তো জলে গেলে হবে, মানে হাইড্রোলাইসিস করলে?
হ্যাঁ বলো একবার। হ্যাঁ বলছিলাম যখন এই যে গ্লাইসিনকে জলের মধ্যে দেওয়া হয় তখনই এইটা জুইটার আয়ন হ্যাঁ ফর্ম করে, কারণ কি ও তখন একদমই তাই, একদমই তাই, জলের মধ্যেই এটা হয়। হুম, একদম একবার সলিউশন এটা হয়। হুম, তার মানে এটা হচ্ছে গ্লাইসিনের জুইটার আয়নিক ফর্ম। আমি দেখো আবার এখানটায় আসছি, হুম, এটা হচ্ছে CH COO মাইনাস, হুম। আর এখানটা তোমার হচ্ছে NH3 প্লাস, আর দেখা গেল বাকি পার্টটা একই রকমই আছে, ওর কোনো চেঞ্জেস আর নেই। এইটা তাহলে এটা হচ্ছে গ্লাইসিন, তার জুইটার আয়নিক ফর্ম, আর এটা এটা তো হচ্ছে লাইসিন, এটা হচ্ছে লাইসিন এবং সেটাতে জুইটার আয়নিক ফর্ম, এবং এটাও হচ্ছে তার জুইটার আয়নিক ফর্ম। মানে এটাও সেই জলে দিয়ে দিলে এরকম হয়ে যায়। জুইটার আয়নিক ফর্ম সবকিছু জলে দিলেই হয়, সবার জন্যই হবে। তাহলে তুমি একই রকম করে বাকিগুলো নিজে এগিয়ে দিতে পারবে। তার মানে এই যে একটা কম্পাউন্ডের মধ্যে অ্যাসিডিক পার্টও আছে আবার বেসিক পার্টও আছে, এই জন্য এই কম্পাউন্ডটাকে বলে অ্যামফোটারিক ইন নেচার। অ্যাসিডিক পার্ট আছে আবার বেসিক পার্ট আছে, এই দুটোকে একসঙ্গে বলে অ্যামফোটারিক ইন নেচার। এবং এখানে যে পজিটিভ নেগেটিভ আয়নটা তৈরি হলো একেই বলছি আমরা জুইটার আয়ন। দুটোকে একসাথে জুইটার বলে। একটা কম্পাউন্ডের মধ্যে যখন দুটো আয়ন থাকে তখন সেই পেপারটাকে বলে জুইটার আয়ন। দুটোকে একসঙ্গে কেন, এই কম্পাউন্ডটাই হচ্ছে জুইটার আয়নিক স্ট্রাকচার অফ গ্লাইসিন। এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে জুইটার আয়নিক স্ট্রাকচার অফ গ্লাইসিন। একই রকম করে আমরা জুইটার আয়নিক ফর্ম অফ অ্যালানিন, অ্যাসপারটিক অ্যাসিড সব আঁকতে পারবো। জুইটার মানে আয়ন এটাকে মানে হচ্ছে পুরোটাকে অ্যামফোটারিক ইন স্ট্রাকচারটাকেই নেচার। মানে পুরো স্ট্রাকচারটাকেই জুইটার আয়ন বলে। শোনো, জুইটার আয়নের ডেফিনেশনটা হচ্ছে when a compound having two charge, তাহলে হ্যাঁ, এই কম্পাউন্ডের মধ্যে পজিটিভ চার্জও আছে নেগেটিভ আছে, তখন এই পুরো ফর্মটাকে, যেটা আমি পুরোটা লিখেছি, এটা পুরো ফর্মটাকে বলে হ্যাঁ, জুইটার আয়নিক ফর্ম অফ লাইসিন। হ্যাঁ, এই পুরো ফর্মটা যেটা লিখেছি এখানে, এটা পুরোটাই হচ্ছে জুইটার আয়নিক ফর্ম অফ গ্লাইসিন। হ্যাঁ। জুইটার আয়ন মানে হচ্ছে একটা কম্পাউন্ডের মধ্যে পজিটিভ চার্জও আছে আবার নেগেটিভ চার্জও আছে, এই নেচারটাকে বলে জুইটার আয়ন। জুইটার আয়নিক ফর্মগুলো অ্যামফোটারিক নেচার হচ্ছে, অ্যামফোটারিক নেচারের জন্য ফর্মেশন হচ্ছে। অ্যামফোটারিক মানে হচ্ছে অ্যাসিডিক এন্ড বেসিক বোথ। অ্যাসিডিক পার্টও আছে বেসিক পার্টও আছে, অ্যাসিডিক পার্টও আছে বেসিক পার্টও আছে, এই জন্যই তোমার এখানে জুইটার আয়ন ফর্মেশন হচ্ছে। অ্যামফোটারিক। হ্যাঁ অ্যামফোটারিক। একবার স্পেলিংটা লিখে দেবেন? কেন তুমি টার্মগুলো আগে শোনোনি? না মানে একবার স্পেলিংটা ভুলে গেছেন spelling। এই টার্ম তুমি ক্লাস 8 থেকে শুনে শুনে আসছো, অ্যামফোটারিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, অ্যামফোটারিক। আচ্ছা এবারে নেক্সট হেডিং দাও, আইসো ইলেকট্রিক পিএইচ বা আইসো ইলেকট্রিক পয়েন্ট বা আইসো ইলেকট্রিক পিএইচ। আইসো ইলেকট্রিক পিএইচ মানেই হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট। এটা মানে কি দেখো, যখন তুমি কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে, ভালো করে শোনো কি বলছি, একটা অ্যামাইনো অ্যাসিড জলে দিয়েছো তখন এরকম করে জুইটার ফর্মেশন হচ্ছে। একটা অ্যামাইনো অ্যাসিডকে জলে ডিজলভ করলে সেটা কিন্তু একটা এরকম করে একটা জুইটার ফর্মেশন করলো, এরকমটা হয়ে গেছে। এবারে যখন তুমি এই সলিউশনটাকে নিয়ে ইলেকট্রোলাইসিস করবে, যখন তুমি গ্লাইসিনের এই জুইটারটাকে নিয়ে ইলেকট্রোলাইসিস করবে, তখন এই জুইটারটা কোনো ইলেকট্রোডের দিকে যাচ্ছে না। কি করে যাবে? একটা কম্পাউন্ডে দুখানা আয়ন আছে, পজিটিভ আয়ন আছে নেগেটিভ আছে, তাহলে কোন দিকে যাবে? আমরা পড়েছি যে ইলেকট্রোলাইসিস করলে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যায় আর অ্যানায়নটা অ্যানোডের দিকে যায়। তো এখানে তো একই কম্পাউন্ডে দুখানা আয়ন আছে, তাই সে কোনো দিকেই যাচ্ছে না, নিউট্রাল হয়ে গেছে। হ্যাঁ একদমই, মানে সে কোনো দিকেই মাইগ্রেট করছে না। কিন্তু এইটা একটা স্পেসিফিক পিএইচ এর ভ্যালুতে হয়,
এইটা একটা স্পেসিফিক পিএইচ এর ভ্যালুতে হয়, কারণ এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা পিএইচ ভ্যালু থাকে, সেই পিএইচ ভ্যালু এটা হয়। তুমি কোনটা হয়? তাহলে কোনটা হয় স্যার? মানে এই আয়নগুলো যে ফরমেশন হচ্ছে, মানে ধরো বলছি এটা হচ্ছে ডিউটারানিক ফর্ম অফ গ্লাইসিন, এটা হচ্ছে ডিউটারানিক ফর্ম অফ লাইসিন। তাহলে যখন তুমি সেখানে ইলেক্ট্রোলাইসিস করবে, যখন তুমি সেখানে ইলেক্ট্রোলাইসিস করছো ক্যাথোড অ্যানোড ব্যবহার করে, যখন তুমি ইলেক্ট্রোলাইসিস করছো এই সলিউশনটাকে নিয়ে, কাকে নিচ্ছ? এই ধর একে নিচ্ছ এটা। তাহলে এই সলিউশনটা যখন নিয়ে করছো কাজ, তখন ইলেক্ট্রোলাইসিসটা কমপ্লিট হচ্ছে না, কোনো দিকে যাচ্ছে না। তাহলে যখন তুমি ইলেক্ট্রোলাইসিস করো, তোমাকে এই সলিউশনটা পিএইচ মেইনটেইন করতে হয়। মানে এই সলিউশনের মধ্যে তোমাকে একটা স্পেসিফিক পিএইচ মেইনটেইন করে করতে হয় ইলেক্ট্রোলাইসিসটা। তাহলে একটা স্পেসিফিক পিএইচ এর ভ্যালুতে এই ডিউটারানিক ফর্মগুলো কোনো দিকে মাইগ্রেট করে না, কোনো ইলেকট্রোডের দিকে যায় না, ওই পিএইচটাকে বলে আইসোলেটিক পিএইচ। আচ্ছা, পিএইচটা কেন মেইনটেইন করতে হবে? মানে হচ্ছে তোমার আইসোলেটিক পয়েন্ট মানে হচ্ছে, বা পিএইচ মানে হচ্ছে the specific pH value at which deuter ionic form of the amino acid, the specific pH value at which the deuter ionic structure of the amino acid, the deuter ionic form of the amino acid, deuter ionic form of this amino acid does not migrate any one of the electrode, the pH value at which the deuter ionic structure of the amino acid does not migrate any one of the electrode, মানে কি? ক্যাথোডের দিকে যাচ্ছে না, অ্যানোডের দিকে যাচ্ছে না। So does not migrate any one of the electrode. ওই যে পিএইচটা এটা হচ্ছে, ওই পিএইচটাকেই বলে আইসোলেটিক পিএইচ। This pH value is called the isolectic pH or isolectic point. আচ্ছা স্যার, যখন আমরা ইলেকট্রোলাইসিস করি কেন পিএইচ একটা মেইনটেইন করতে হয়? না হলে তুমি ইলেকট্রোলাইট নেবে কি করে? তুমি কি ওয়াটার নিয়ে ইলেকট্রোলাইসিস করতে পারবে? তোমাকে তো আয়ন নিয়ে একটা মিডিয়াম নিয়ে ইলেকট্রোলাইসিস করতে হয়, অ্যাসিডিক মিডিয়াম, বেসিক মিডিয়াম নিয়ে করতে হবে, তো না? এই জন্যই। আর এই যে তোমাকে দেখালাম deuter ionic স্ট্রাকচারগুলো দেখাচ্ছি, এটা তোমার একটা তো পিএইচ এর ভ্যালু সেটা হয়, মানে আমি অ্যাসিডে রিজলভ করলাম, ওয়াটারের মধ্যে হয় এটা। এবারে আমি যখন ইলেকট্রোলাইসিস করি তখন ওই deuter ionic ফর্মটা নিচ্ছি, সঙ্গে অ্যাসিডও নিচ্ছি সঙ্গে, মিডিয়ামটাকে। মানে আপনি deuter আয়নের সাথে আবার অ্যাসিডও দিচ্ছেন কেন নিচ্ছি? কেন কিনা ওই অ্যাসিড মিডিয়াম না হলে তো এটা ইলেকট্রোলাইট হবে না। আমরা কি এমনি জল ইলেকট্রোলাইসিস করতে পারবো? আমাকে জলের সঙ্গে অ্যাসিড অ্যাড করতে হয়, বা সেখানে বেস অ্যাড করতে হয়, বা একটা সল্ট অ্যাড করতে হয়। তাহলে আমি সেখানে বাইরে থেকে অ্যাসিড, বেস, সল্ট যাই অ্যাড করি, তখন পিএইচটা চেঞ্জ হচ্ছে। তো ওই জন্যই একটা স্পেসিফিক পিএইচ ভ্যালুতে যখন এই ভিটামিনগুলো কোনো দিকে যায় না, সেই পিএইচটাকে বলছে আইসোলেটিক পিএইচ। আমি একটা যে কোনো নিয়ে করলে পাচ্ছি না, আমাকে এখানে বাইরে থেকে অ্যাসিড, বেস বা সল্ট নিয়ে ইলেকট্রোলাইসিস করতে হয়, কারণ ওই সলিউশনটাকে আরো বেশি স্ট্রং ইলেকট্রোলাইট করার জন্য। তাহলে এটা হচ্ছে আমার আইসোইলেক্ট্রিক পিএইচ। এই আইসোইলেক্ট্রিক পিএইচ পড়ে আমার লাভ কি হলো তুমি বুঝতে পারছো? ধরো তুমি এখানে একটা মিক্সচার নিচ্ছ অ্যামাইনো অ্যাসিড, তুমি এখানে একটা অ্যামাইনো অ্যাসিডের মিক্সচার নিচ্ছ, মিক্সচার অফ অ্যামাইনো অ্যাসিড, সেখানে অনেকগুলো মিক্সচার আছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কিন্তু এক এক রকমের আইসোলেটিক পয়েন্ট, সবার জন্য কিন্তু একই নয়, এক একটা অ্যামাইনোর জন্য এক একটা আইসোলেটিক পয়েন্ট। তাহলে ধরো আমি একটা কোনো স্পেসিফিক পিএইচ ভ্যালু এখানে পুট করলাম, দিয়ে ইলেকট্রোলাইসিস করলাম, তাহলে ওই পিএইচ ভ্যালুতে দেখা গেল গ্লাইসিন চলে গেল, কিন্তু এ গেল না। তো ওরকম করে আমরা এখানে সেপারেট করতে পারি। তাহলে অ্যাপ্লিকেশনটা কি? গ্লাইসিন কোথায় গেল? আমি ওকে সাপোজ বলছি যে আমি একটা কোনো পিএইচ ভ্যালু নিলাম,
যেই পিএইচ ভ্যালুতে গ্লাইসিন একটা ইলেকট্রোডের দিকে মাইগ্রেট করে গেল, মানে ক্যাথোড বা অ্যানোডে চলে গেল, সেখানে লাইসিন গেল না। হতেই পারে, কারণ এক একটা অ্যামাইনো অ্যাসিড তো সবার ক্ষেত্রে একই ভ্যালু হবে না। আমার সেখানে এক একটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এক একটা আইসোটোপিক পিএইচ থাকে। যেমন সেখানে নিউট্রাল গুলো মোটামুটি 5 থেকে 6 হয় আইসোটোপিক পিএইচ, ঠিক আছে? তাহলে আমি যদি সেখানে এই দুটোকে নিয়ে করি ইলেকট্রোলাইসিস, তাহলে ধরো আমি এখানে এই দুটোকে ইলেকট্রোলাইসিস করলাম, তাহলে পিএইচ যখন 5 হচ্ছে তখন দেখা যাচ্ছে এ দুইটা ফর্ম আইসোটোপিক পয়েন্ট হয়ে গেছে, মানে এ আর যাচ্ছে না ইলেকট্রন, কিন্তু তখন এ চলে যাচ্ছে। তাহলে আমি কি এ মানে মানে লাইসিনের তখন দুইটার আয়নিক ফর্ম হয়নি, তার জন্য যাচ্ছে। হ্যাঁ একদমই তাই, মানে এক একটা অ্যামাইনো অ্যাসিডে এক একটা পিএইচ ভ্যালু থাকে। যেখানে দেখা গেল এই লাইসিনের হচ্ছে এর হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ হচ্ছে 7.8, এর হচ্ছে আইসো ইলেকট্রিক, তোমাকে এটা মুখস্থ কোনটাই করতে হবে না কিন্তু, আমি জাস্ট ভ্যালুগুলো লিখছি তোমার বোঝার জন্য। এর হচ্ছে 5.6, এর হচ্ছে 7.8 লিখছি জাস্ট, এটা কিন্তু আমি লিখছি মানে পাশাপাশি লিখছি এই ভ্যালুগুলো। এবারে হলো আমি গ্লাইসিন আর এই লাইসিনকে নিয়ে মিক্সিং আছে, আমি সেখানে মিক্সারটাকে নিয়ে ইলেকট্রোলাইসিস করছি। আমার টার্গেটটা হচ্ছে এই গ্লাইসিন এবং লাইসিনের মিক্সচার থেকে এদেরকে সেপারেট করা। আমার টার্গেটটা হচ্ছে গ্লাইসিন আর এই লাইসিনের মিক্সচার থেকে সেপারেট করা। আর আমি সেখানে অলরেডি জানি দুজনের মধ্যে কার আইসোটোপিক পয়েন্ট কত। ব্যাস, তাহলে ধরো আমি এখানে এই পিএইচটা অ্যাপ্লাই করলাম, 7.8 এখানে অ্যাপ্লাই করলাম পিএইচ করলাম 7.8 সলিউশন। তাহলে এই 7.8 পিএইচ অ্যাপ্লাই করলে এই দুটো মিক্সচারের মধ্যে লাইসিন কিন্তু যাবে না, লাইসিনটা সলিউশনে থেকে যাবে, কিন্তু গ্লাইসিন যেহেতু 7.8 তার আইসোটোপিক পয়েন্ট নয়, অন্য একটা ভ্যালু আছে, তখন সে কিন্তু চলে যাবে ইলেকট্রনে। মানে তার তখন দুইটার আয়ন ফর্ম হয়নি, তার জন্য সে চলে যাবে, চলে যাচ্ছে, তাই সেখান থেকে আমি সেপারেট করতে পারলাম। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেপারেশন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ফ্রম দেয়ার মিক্সচার ও অ্যামাইনো অ্যাসিড নিয়ে ইলেকট্রোলাইসিস করছি। আইসোইলেকট্রিক পয়েন্টের অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেপারেশন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ফ্রম দেয়ার মিক্সচার। বুঝে লিখে নাও খাতায়। স্বর্ণাভ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। নেক্সট দেখো। এক মিনিট দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এখানে যদি আমরা পিএইচটা 5.6 এর কমও অ্যাপ্লাই করতাম তবুও যেত না? কারণ এক একটার জন্য এক একটা ভ্যালু থাকে, মানে কম বেশি যাই হোক যাবে না, মানে স্পেসিফিক ভ্যালুটা গেলেই হবে? এবার দেখো, এইভাবে পড়াচ্ছি প্রোটিন, এই প্রোটিনের ডিফারেন্ট স্ট্রাকচার হয়। আমি ফার্স্টে শেখাচ্ছি
primary structure of protein. Primary structure of protein. আচ্ছা, তোমাকে আমি অনলি প্রাইমারি স্ট্রাকচারটা এঁকে দেখাবো, বাকিগুলো তোমাকে আঁকতে হবে না পরীক্ষার সময়, তোমাকে যা সিম্পল জানতে হবে এক একটা পয়েন্ট। আমি সেই পয়েন্টগুলোকে মেনশন করে দেবো। দেখো, তোমাকে আমি এখানটা একটা অ্যামাইনো অ্যাসিড লিখছি ফার্স্টে। এটা হচ্ছে COOH, এটা হচ্ছে NH2। তুমি জানো এই কম্পাউন্ডটার নাম হচ্ছে গ্লাইসিন। এটার সঙ্গে আমি বন্ডিং আরেকটা কম্পাউন্ড লিখছি এখানে, এটা হচ্ছে COOH, এটা CH3, আর এটা হচ্ছে NH2। এর নাম হচ্ছে অ্যালানিন। আমি গ্লাইসিন নিয়েছি, অ্যালানিন নিয়েছি, দুটো অ্যামাইনো অ্যাসিড। এই দুটো অ্যামাইনো অ্যাসিড কি হবে, এখন এখানে বন্ডিং করবে। বন্ডিং মানে কি? বন্ডিং মানে হচ্ছে, আমি একটু ভেঙে লিখছি, COH টাকে একটু ভেঙে করে লিখলাম, ভেঙে একটু লিখতেই পারি COH টা আমরা। COH মানে কি? C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH। আচ্ছা, এই যে এখানে লিখেছি NH2, আমি এরকম করে HH করে লিখলাম পাশাপাশি। এবারে কি করছি দেখো, কি বলে আপনি NH2 টাকে কিরকম করলেন? NH2 টাকে কি করলেন? NH আর H। ও আচ্ছা, আপনি ওখানে H আর H টাকে পাশে জানাবেন, বন্ড দেখাবো বলে ভেঙে একটু লিখলাম। তাহলে এখান থেকে H এলো আর এখান থেকে OH, ওয়াটার বেরোলো। এখান থেকে একটা H আর এখান থেকে OH বেরোলো, জল বেরোলো। দিয়ে নতুন একটা বন্ড হলো এখানে, দেখো একটা নতুন এখানে বন্ড একটা হয়ে গেল। বাকি পার্টটা যা ছিল তাই থাকবে। এইটা এবার বন্ডটা হলো, এই বন্ডটাকে বলছি আমরা পেপটাইড বন্ড। এই বন্ডটাকে আমরা বলছি পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, এখানে দুজন অ্যামাইনো অ্যাসিড আছে বলে আমরা কি বলছি, ডাইপেপটাইড বন্ড। তাহলে আমরা এখানে শিখলাম ডাইপেপটাইড বন্ড, এর আন্ডারে ডাইপেপটাইড বন্ডটা শিখলাম। ডাইপেপটাইড কি করে হলো আপনি একবার বলবেন? দুজন ডাই মানে দুটো, এই যে দুজন আছে অ্যামাইনো অ্যাসিড ডাইপেপটাইড, মানে ফার্স্টে পেপটাইড হলো, এরপর আবার সেখান থেকে জুড়ে গিয়ে সেখানে ডাইপেপটাইড হবে। ডাইপেপটাইড মানে দেখো আমি এখানে দেখাচ্ছি একখানা পেপটাইড বন্ড। এবার হলো আবার দেখো, এটা আমি এই একটা লিখেছি, এই একটা লিখেছি, একে বলছি আমরা গ্লাইএলা পেপটাইড বন্ড। মানে কি গ্লাইএলা মানে কি? গ্লাই মানে হচ্ছে গ্লাইসিন, এলা মানে অ্যালানিন, তাই গ্লাইএলা একে বলে। তুমি যদি সেখানে বলতে গ্লাই আর গ্লাই, তখন গ্লাই গ্লাই গ্লাইসিন প্লাস গ্লাইসিন, গ্লাই পেপটাইড বন্ড। হ্যাঁ হলো সেখানে, এখানে গ্লাইএলা হয়েছে, এলা গ্লাই, গ্লাই লাই, গ্লাই সাই, গ্লাই ফাই, গ্লাই এস, এস ফ্যাস, সব হতে পারে এরকম নামগুলো। মানে শুধু খালি ফার্স্টের নামটাকে নিয়ে হবে। তাহলে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কম্বাইন করে এখানে একটা পেপটাইড বন্ড হলো। এবারে এই পাশে ধরো হাতটা এখানেই শেষ করে দিয়েছি আমি, এই পাশে আরো চেন বাড়িয়ে দেব, আরেকখানা এখানে লাইন দ্বারা একটা মলিকিউল দিয়েছি, ওই পাশে লাগিয়ে দাও, যেটা লম্বা একটা চেন হবে সেখানে। তাই সেখানে তোমার পেপটাইড বন্ড একটা হলো, সেখান থেকে ডাইপেপটাইড, তারপরে সেখান থেকে হবে পলিপেপটাইড। পলিপেপটাইড স্যার আপনি যদি এখানে বন্ডে আরো চেন লাগিয়ে দেন, এর নাম তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হবে তো, আমি তো এখানে চেনটা একটু বাড়িয়ে এরকম করে দিলাম, এখানটা এই পাশে এটা বাড়িয়ে এরকম একটা বন্ড করে এন্ড করে দিলাম, তখন তাকে আমরা বললাম গ্লাইএলা পলিপেপটাইড বন্ড। তাহলে আমরা ফার্স্ট নিলাম পেপটাইড বন্ড, এটা হচ্ছে পেপটাইড বন্ড, অনেকগুলো লেগে গেলে সেখানে হতে পারে সেটা পলিপেপটাইড। মানে ফার্স্টে পেপটাইড, আর একটা হলো ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, টেট্রাপেপটাইড, পলিপেপটাইড, এর পর হয়ে গেল চেন। আর যখন এইগুলো লাগাবো চেন গুলো, তখন নামগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পাউন্ড হয়ে যাবে। একদম হবে। সো তার মানে হচ্ছে
proteins are made up of a large number of the amino acid molecules এবং এটাই তাকে বলছি আমরা পলিপেপটাইড চেইন এবং সেখানে অ্যামাইনো অ্যাসিডস আর বন্ডিং টুগেদার বাই পেপটাইড বন্ড এই ব্যাপারটাকে বলছি আমরা প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন এখন লিখে নিন স্বর্ণাভ সৌরদীপ আসমিতা কি যেন নাম দেবমিতা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার আচ্ছা এরপরে তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা অনলি এনসিইআরটি বই থেকেই পড়বে হ্যাঁ তাহলেই মানে আমাদের কম্পিটিটিভ বা বোর্ডস এর মধ্যে হয়ে যাবে তাই তাছাড়া কিছু লাগবে না না নেক্সট হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন পরেরটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন তুমি শুধু সিম্পল এটা দেখো এর দুটো পার্টস একটা ছিল গালি একটা হচ্ছে আলফা হেলিক্স আর হচ্ছে বিটা প্লিটেড আলফা হেলিক্স বিটা প্লিটেড তোমাকে এই যে দুটো স্ট্রাকচার কোনোভাবে আঁকতে হবে না তোমাকে খালি একটা কনসেপ্ট মনে রাখতে হবে যেখানে আলফা হেলিক্স স্ট্রাকচার হয় সেখানে তোমার হয় ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে এখানে নিচেটা কি লিখেছিলেন বিটা বিটা প্লিটেড PLETED হ্যাঁ ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এখানে হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এখানে ইন্ট্রামলিকুলার আর এখানে তোমার হয় ইন্টারমলিকুলার এখানে হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আলফা হেলিক্স বিটা সিটেড বিটা প্লিটেড তোমাকে স্ট্রাকচার বইয়ে দেওয়া আছে তোমার এনসিইআরটি বই তোমাকে সেটা পড়তে হবে না খালি এইটুকু পড়বে আর কিওয়ার্ডসটা দেখে নেবে কিওয়ার্ডটা দেখে নেবে এইগুলো স্ট্রাকচারে মানে ল্যাঙ্গুয়েজটা পড়ে নেবে বইতে তাহলেই হবে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন আর ওটা হ্যাঁ নেক্সট হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন জাস্ট প্রাইমারিটা প্র্যাকটিস করবো তাই তো হ্যাঁ টারসিয়ারি এগুলো বই থেকে কিন্তু পড়বে ল্যাঙ্গুয়েজ গুলো বই থেকে কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে বই থেকে পড়বে
আচ্ছা, টারসিয়ারি স্ট্রাকচারে দুটো পার্ট আছে। মানে প্রপার্টিজ গুলো পড়ো বই থেকে? বইয়ে কোনো প্রপার্টি দেওয়া নেই, এগুলো ল্যাঙ্গুয়েজ ছোট করে লেখা আছে এই দুটো। মানে ডেফিনেশন ডেফিনেশন দেওয়া নেই, এই একটু কথা লেখা আছে। কি কথা? বইটা নিশ্চয়ই খুলে রেখেছো, বইটা খুলে রাখলে বুঝতে পারবে। দেখতে হবে। আচ্ছা, টারসিয়ারি স্ট্রাকচারাল প্রোটিন দুই রকমের হয়। ফাইব্রাস প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। এটা তুমি সব পড়েছো। মানে তোমাকে বেশিটা পড়তে হবে, সেটা হচ্ছে কি গ্লোবিউলার প্রোটিন গুলো কি হয় দেখো, মানে এরা ওয়াটার সলিউবল হয়। ইনসুলিন, এক, অ্যালবুমিন, এখানে হাইড্রোজেন বন্ডিং হয়। এখানে একটা তোমার ভান ডের ওয়াল অ্যাট্রাকশন থাকে, এস বন্ড থাকে। এগুলো বইয়ে একটু ল্যাঙ্গুয়েজে পড়ে নেবে। গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার গুলো ওয়াটার সলিউবল হয়, হাইড্রোজেন বন্ডিং থাকে এবং সেখানে এস ডাইসালফাইড বন্ড থাকে। এখান থেকে অনেক এমসিকিউ থাকবে, কিন্তু এমসিকিউ থাকবে, তোমাকে ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। এই গ্লোবিউলার প্রোটিনে হাইড্রোজেন বন্ডিং তো হয় তোমার এখানে এস ডাইসালফাইড বন্ড সেখানে থাকে। ডাইসালফাইড বন্ড মানে এস বন্ড আছে, আর তোমার এখানে এরা ওয়াটার সলিউবল হয়। এস মানে হচ্ছে কি স্যার? সালফার সালফার? হ্যাঁ, এস হলো সালফারই হয়। মানে আমি হচ্ছে স্মল এস না, মানে ওই এস অরবিটালের কথা বলছেন না তো? না না, ডাইসালফাইড লিখেছি, ডাইসালফাইড, সালফারেট সালফাইড। আচ্ছা আচ্ছা। এই কথাটা মানে কি বলো, সালফার আছে এখানে অরবিটাল নাকি? এটা হচ্ছে নট সলিউবল ইন ওয়াটার, এরা ওয়াটারে সলিউবল নয়, এরা ওয়াটারে সলিউবল নয়। আমাদের যে মাথা চুল, হাতের নখ, এগুলো হচ্ছে ফাইব্রাস প্রোটিন। ফাইব্রাস, এটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন, মানে ফাইবার লাইক। মানে এটা জলে গলে না ব্যাস? হ্যাঁ, এরা মানে যেটা কেরাটিন হেয়ারে থাকে, মায়োসিন, এরা তোমার হচ্ছে ফাইব্রাস, ওয়াটারে সলিউবল নয়। আচ্ছা, সালফার কিরকম বন্ড হয়? এস সালফার বন্ড কিরকম হয়? যেরকম হয় সেরকমই হয়, যেরকম ও বন্ড হয় সেরকম এস বন্ড হয়, কোভ্যালেন্ট বন্ড হয়, নন মেটাল তাই। লিখে নিচ্ছ কি পয়েন্ট গুলো, বাকিগুলো বই থেকে পড়ে নেবে। আর বেশি কিছু পড়তে হবে না, খালি এই পয়েন্ট গুলো পড়তে হবে। তোমার সেখানে ফাইব্রাস প্রোটিনে কিন্তু হাইড্রোজেন বন্ডিং থাকে এবং সেখানেও ডাইসালফাইড বন্ড থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যে গ্লোবুলার প্রোটিনটা পড়লাম, যেহেতু ওয়াটার সলিউবল, তাই এই চেনগুলো নরমাল চেন হয়। আর ওইখানে কি হয়, প্যারালাল চেন থাকে। মানে এখানে ফাইব্রাস প্রোটিনের সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে এটা, এই গ্লোবুলার প্রোটিনের হাইড্রোজেন বন্ডটা লিনিয়ার হয়, ওয়াটার সলিউবল। এস ডাইসালফাইড বন্ড লিনিয়ার চেনে থাকে। আর এখানে কি হয়, এখানেও হাইড্রোজেন বন্ডিং তো থাকেই, আর এস ডাইসালফাইড বন্ড হয়, কিন্তু এরা এই বন্ডগুলো প্যারালাল করে থাকে। মানে কিরকম, ধরো এরকম একটা বন্ড আছে, এরকম একটা বন্ড আছে, এরকম একটা বন্ড আছে, এরকম ক্রস হয়ে গেছে, ঠিক আছে? এরকম মানে এরকম দিকে একটা, আবার এরকম দিকে একটা ক্রস। আর এখানে কি হচ্ছে, এই বন্ডটা তো নরমাল চেনের আকারে আছে, চেন এরকম একটা চেনের আকারে আছে, মানে এস এখানে এস এরকম করে আছে। আর ওখানে কিরকম হবে তাহলে? ওই দেখাচ্ছি, ক্রস হয়ে গেছে, মানে উল্টো দিকে একটা করে হয়ে গেছে, মানে ক্রস দুটো সেকশন হচ্ছে, হয়ে গেছে, নেটওয়ার্ক মতো হয়ে গেছে, প্যারালাল স্ট্রাকচার হয়ে গেছে, প্যারালাল স্ট্রাকচার, হাইড্রোজেন বন্ডটা প্যারালাল হয়ে গেছে। আচ্ছা, আর একটা আছে কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন, ওটা বই থেকে পড়া, আমার কিছু বলার এখানে নেই, খালি বই দিয়ে ল্যাঙ্গুয়েজে পড়ে নেবে কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন।
হয়েছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডিনেচুরেশন অফ প্রোটিন। ডিনেচুরেশন অফ প্রোটিন, এটা মানে হচ্ছে ধরো প্রোটিনটা একটা স্ট্রাকচার ছিল, সে প্রাইমারি স্ট্রাকচারই হোক আর যাই হোক একটা স্ট্রাকচার ছিল তার, ওই স্ট্রাকচারটা যখন তুমি হিট করে দাও বা ইলেকট্রিক ফিল্ড দাও তখন সেটা কি হয়ে যায়, সেটা টারসিয়ারি স্ট্রাকচারে হয়ে যায়। মানে ধরো প্রোটিনটা আমরা এরকম দেখতেছিল, এরকম করে ছিল, যখন ওই হিট করলে ওরকম দেখতে প্রোটিন ওরকম দেখতে হয়। তাহলে প্রোটিনটা ধরো আমার এরকম করে স্ট্রাকচারটা ছিল, বন্ডিং গুলো আছে জাস্ট দেখালাম এরকম করে, ওকে হিট করলে নরমাল চেঞ্জ হয়ে গেল, তাহলে ওকে বলছি ডিনেচুরেশন। আমরা সেখানে দেখেছি ব্লাড যখন কোয়াগুলেশন করে সেখানেও ডিনেচুরেশন অফ প্রোটিন হয়, যখন আমরা ডিম ভেজে খাই সেটাও ডিনেচুরেশন অফ প্রোটিন হয়। প্রোটিনটা সেখানে টারসিয়ারি স্ট্রাকচার হয়ে যায়, সেখানে তোমার ডিনেচার্ড হয়ে যায়, নেচার থেকে ডিনেচার্ড হয়ে যায়, তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি লস হয়ে যায়। এবং সেখানে ডিনেচারেশন কখনো রিভার্সেবল হতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইরিভার্সেবল হয়। হিট দিলে কেন এরকম হয়, নিচে ডিন্যাচুরেশন কেন হয়ে যায়, স্ট্রেট হয়ে যায় বন্ড গুলো? হ্যাঁ, সব নরমাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বন্ড গুলো ভেঙে যায়। ডিনেচারেশনটা হতে পারে হিট অ্যাপ্লাই করলে হতে পারে, অ্যাসিড অ্যাড করলে হতে পারে, বেস অ্যাড করলে হতে পারে। ডিনেচারেশন প্রোটিনটা কিন্তু তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়, এবং সেখানে তুমি সেখানে যে টেম্পারেচার চেঞ্জ করো সেখানে হতে পারে হিট অ্যাপ্লাই করলে। আচ্ছা স্যার, এটা কি কোনো রেডিও অ্যাক্টিভিটির জন্য হতে পারে, রেডিও অ্যাক্টিভিটির জন্য? ওই তিনটে কারণে বললাম, হিট, ইলেকট্রিসিটি, অ্যাসিড, বেস। আচ্ছা, ডিনেচারেশন অফ প্রোটিনটা যদি সেটা স্ট্রাকচার 1 ডিগ্রি প্রাইমারি হয় সেখানে কিন্তু চেঞ্জ হবে না, প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন চেঞ্জ হবে না, কারণ প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন ইটস মানে ওইরকমই হয়, মানে নরমালি ওইরকম চেন আকারে থাকবে, ঠিক আছে? তাই অনলি সেকেন্ডারি এবং টারসিয়ারি ক্ষেত্রেই এটা সম্ভব হতে পারে। আচ্ছা, এটা হলে আমাদের শরীরের পক্ষে খারাপ, মানে এইসব প্রোটিন খেলে, মানে যেটা খারাপ? কি খারাপ? না, ওই অনেক সময় দেখবেন বলে ডিন্যাচুরেশন হয়ে গেল। এটা এক লাইন পড়ে দিয়েছো, যা সিম্পলি এক লাইন মনে রাখবে যে হিট করলে এটা হয়ে যায়। নেক্সট দেখো, যে প্রোটিনের কি স্ট্রাকচার গুলো ইরেগুলার হয়? তুমি দেখলে তো আমি একসাথে আনলাম, প্রাইমারিটা আনলাম স্ট্রাকচার, মানে এটা যে একই অ্যামাইনো অ্যাসিড তাহলে ইরেগুলার হবে, দুটো আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড ইরেগুলার হবে, ডিপেন্ড করবে কিভাবে বন্ড করছো। আচ্ছা, তোমার বায়োমলিকুলসের বাকি পার্টগুলো সিলেবাসের মধ্যে কিচ্ছুটি নেই, আর তোমাকে এনজাইম পড়তে হবে না, এনজাইমের লগ এন্ড কি মডেল পড়তে হবে না, হরমোনস পড়তে হবে না, ভিটামিনস পড়তে হবে না। তাও তোমাকে আমি ভিটামিনটা একটু ছোট করে বলে দিচ্ছি, দুটো লাইনে বলে দিচ্ছি। এখানে ভিটামিনস, সিলেবাসে নেই তো, আগে এনজাইমস বা কিছু এগুলো বলে সব বাদ, ঠিক আছে? তুমি ভিটামিনসে পড়ো, একটা হচ্ছে ওয়াটার সলিড ভিটামিন আর একটা ফ্যাট সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে বিসিপি, আর এটা হচ্ছে এ ডি ই আর কে, এই পুরো বায়োলজি পার্ট, এটা দেখে নেবে। ভিটামিন এটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন ডি ফ্যাট সলিউবল, ভিটামিন ই ফ্যাট সলিউবল, ভিটামিন কে ফ্যাট সলিউবল, এডিইকে। ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন পি তারা হচ্ছে ওয়াটার সলিউবল।
আমি তোমাকে একটু গল্পটা বলে দিচ্ছি। ভিটামিন এ কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল, এর ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস হয়। ভিটামিন এ কেমিক্যাল নেম রেটিনল, বই দেখে নেবে চারটা ভিটামিন এ করতে হবে ডেফিসিয়েন্সিতে। মানে রেটিনল নামটা বইটা দেখে নেবে, বইটা খুলে রাখো, বইটা খুলে প্লিজ পড়ো, বইটা হ্যাঁ খুলে রাখো, দিয়ে সেখানে টিক টিক করে নেবে। আর এই ডেফিসিয়েন্সি নাইট ব্লাইন্ডনেস হয়। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল কেমিক্যাল নেম, এর ডেফিসিয়েন্সিতে রিকেট ডিজিজ হয়। আচ্ছা, আর ভিটামিন কে তুমি জানো এটা হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। বইটা তাহলে স্যার খুলে নি। হ্যাঁ বলো, হ্যাঁ স্বর্ণবা বলো। স্যার স্যার নিউক্লিক অ্যাসিডও তো আছে মনে হয় সিলেবাসে। পড়াবো তো, ওর পরে তো আসছি আমি, ইংলিশে পড়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা নেই, এটা নেই হবে তা আচ্ছা বলে দিচ্ছি। বলছি আর ভিটামিন বি হচ্ছে, আচ্ছা ভিটামিন স্যার বি হচ্ছে 12 খানা ভিটামিনের কমপ্লেক্স, এটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলে। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর ডেফিসিয়েন্সিতে স্কারভি ডিজিজ হয়। আর ভিটামিন পি হচ্ছে ফোলিক অ্যাসিড, যারা প্রেগন্যান্ট ওমেন তারা ভিটামিন পি খায়। ভিটামিন সিটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন বি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা ভিটামিন বি আর বি কমপ্লেক্স কি একই? ভিটামিন বি হচ্ছে 12 খানা ভিটামিনের মিক্সিং, তাকে ভিটামিন বি কমপ্লেক্স বলে। কমপ্লেক্স মানে ভিটামিন বিটা হচ্ছে সেখানে 12 খানা ভিটামিন থাকে, ভিটামিন বি1 বি2 বি3 বি এরকম করে বি12 অবধি থাকে, মানে একসাথে ভিটামিন কোয়াগুলেট বি করে কমপ্লেক্স থাকে, একসাথে কোয়াগুলেট করে থাকে। ভিটামিন বি হচ্ছে এতগুলো ভিটামিনের কম্পোজিশন একসঙ্গে মিক্সিং করে থাকে, কোয়াগুলেট করে কেন থাকবে? স্যার হ্যাঁ স্যার বলছি কোয়ার্টিনারি স্ট্রাকচারটা একটুখানি বুঝিয়ে দেবেন, মানে জাস্ট একটুখানি। হ্যাঁ বই দেখেছো? হ্যাঁ স্যার দেখছি বইয়ে। কি লেখা আছে বইতে? মানে তুমি সেখানে পড়েছো সবগুলো প্রোটিন সেখানে সিঙ্গেল পলিপেপটাইড চেনে থাকে ম্যাক্সিমাম প্রোটিন গুলো, কিন্তু সেখানে কিছু প্রোটিন থাকে যেগুলো যেগুলো তোমার হচ্ছে অনেকগুলো পলিপেপটাইড চেইন গুলোকে অ্যাসেম্বল করে থাকে। তা ব্যাপারটা হ্যাঁ, স্যার। বুঝতে পারলাম না। বলে তোমাকে দিচ্ছি আমি। হ্যাঁ Quaternary structure of protein. তুমি পড়লে এরকমটা তুমি বললাম, জাস্ট নরমাল বললাম, যেটা শুরুতে এঁকেছিলাম ওই বন্ডটা, এটা ধরো বললাম যে প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন। আবার দেখো আমি আপনার সিগন্যাল খুব খারাপ স্যার, আপনার সিগন্যাল খুব খারাপ। এবার ঠিক আছে একটু। আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার লিখেছি, ধরো বললাম এটা প্রাইমারি স্ট্রাকচার, জাস্ট নরমাল বোঝাচ্ছি, এটা আমি বন্ড দিয়ে বোঝাচ্ছি এরকম নরমাল করে। এবারে ধরো সেকেন্ডারি স্ট্রাকচার মানে কি, ধরো সেকেন্ডারি স্ট্রাকচারটা আমার এরকম করে আমি আনলাম, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। আর টারসিয়ারি মানে এর থেকে আরো একটু কঠিন করে আমি আঁকছি। একই জিনিসকে সেকেন্ডারি এরকম ভাবে রাখবেন? একদমই তাই, দেখো এরকম করে আঁকছি, এটা হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার। এবারে কোয়ার্টারনারি মানে কি হবে, আমরা তিনটে পড়েছি, প্রাইমারিটা নরমাল চেনে থাকে, সেকেন্ডারিটা দুই রকম থাকে, আলফা হেলিক্স বিটা প্লিটেড, আর এই টারসিয়ারিটা কি থাকে, গ্লোমেরুলার আর ফাইব্রাস। এবারে কোয়ার্টারনারি মানে হচ্ছে ওরা একটা অ্যাসেম্বল করে থাকে, মানে এই সবগুলোকে মিক্সিং করে ব্যাপার থাকে একটা কোটিং করে, মানে ধরো কিছুটা পার্ট তোমার সেখানে এরকম আছে, কিছুটা পার্ট এরকম আছে, মিক্সিং কিছুটা স্ট্রেট আছে, এরকম করে একটা সবগুলোকে অ্যাসেম্বল একটা হয়ে গেছে, এটা হচ্ছে কোয়ার্টারনারি স্ট্রাকচারাল প্রোটিন। তার মানে এখানে নরমাল যে বন্ডগুলো থাকে, মানে এই কোয়ার্টারনারি স্ট্রাকচারে কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম প্রোটিন গুলো কিন্তু এই প্রাইমারি স্ট্রাকচারে থাকে, ম্যাক্সিমাম প্রোটিন। এবারে এই প্রাইমারি স্ট্রাকচার গুলো আরো একটু বেশি অ্যাসেম্বল করে হাইড্রোজেন বন্ডিং করে, ইন্ট্রামোলার হাইড্রোজেন বন্ডিং করে, ভ্যান ডের ওয়ালস ফোর্সে অ্যাট্রাকশন হয়ে একটা অনেক বড় মলিকিউল করলো, যেখানে সবগুলোই সেখানে স্ট্রাকচার গুলো আছে।
তখন তাকে বলছি আমরা কোয়াটারনারি স্ট্রাকচার। হিমোগ্লোবিন হচ্ছে একটা তোমার কোয়াটারনারি স্ট্রাকচার। সেখানে তুমি জানো সেখানে গ্লোবিউলিন প্রোটিন থাকে। গ্লোবিউলিন প্রোটিনটা কিন্তু আবার একটা গ্লোবিউলার প্রোটিন, টারসিয়ারি স্ট্রাকচার। তাই কিছুটা পার্ট এখানে টারসিয়ারি আছে, কিছুটা পার্ট এখানে সেকেন্ডারি আছে, কিছুটা পার্ট এখানে প্রাইমারিও আছে, তিনটে মিলিয়ে হয়ে গেছে। আচ্ছা এখানে আয়রনটা কিরকম ভাবে থাকবে হিমোগ্লোবিনে? একটা স্ট্রাকচার আছে আলাদা। আয়রনটা প্রোটোপরফাইরিন রিং এ থাকে, সে তুমি বুঝবে না এখন। প্রোটোপরফাইরিন রিং আছে, তার সঙ্গে হিমোগ্লোবিন লিংক করে থাকে, ওগুলো হায়ার ক্লাসে পড়ানো হয়। ওগুলো মাস্টার্সে আছে বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্ট আছে, সেখানে পড়ানো হয়। বায়ো ইনঅর্গানিক মানে বায়োলজির সঙ্গে ইনঅর্গানিক কেমিস্ট্রি লিঙ্কিং, এই যে আয়রনের বন্ডিং আছে একে বায়ো ইনঅর্গানিক বলে। আচ্ছা আচ্ছা, মানে বাই ইনঅর্গানিক কেমিস্ট্রি। বায়ো ইনঅর্গানিক, বায়ো। আচ্ছা বায়ো ইনঅর্গানিক। আচ্ছা আচ্ছা, স্যার, এবার বায়ো কেমিস্ট্রি আর বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি কি একই? তুমি এখন ক্লাস 12 এ পড়ো, এটা ক্লাস মাস্টার দিয়ে যারা পড়ে তারা পড়বে। তাই তোমাকে আমি এক কথা কি করে বলবো বলো? আচ্ছা এবার দেখো নিউক্লিক অ্যাসিড, ভীষণ ইম্পর্টেন্ট, ওই পার্টটা পড়তে হবে। নিউক্লিক অ্যাসিড, এইটা তো এখানে আমাকে যেটা পড়তে হবে নিউক্লিক অ্যাসিড, সেটা হচ্ছে তোমরা একটু বই খুলে রাখলে বুঝতে পারো। তাহলে একটা তোমাকে আমি লিখছি এখানে ডিএনএ আর আরএনএ। তোমাদের মধ্যে বায়োলজি কার কার আছে? স্যার আমার আছে। সুশান্তর আছে, আর স্বর্ণাভ, সৌরদীপ? না স্যার, আমাদের সিএস আছে। দেবমিতার আছে? আচ্ছা, এবারে দেখো এই যে ডিএনএ আরএনএ আমি পড়াচ্ছি এখন আমি এখানে, তার মধ্যে ডিএনএ তে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। অ্যাকচুয়ালি ডিএনএ কি থাকে? ডিঅক্সি, এটা নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে হচ্ছে তোমার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বুঝেছো? এখানে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, এই হচ্ছে নাইট্রোজেন বেস, এগুলো থাকে। দেখে নাও বইতে নামগুলো টিক টিক করে নাও, ডিএনএ আরএনএ এগুলো থাকে। আচ্ছা ডিএনএ স্ট্রাকচারটা ডবল হেলিক্যাল হয় না? হ্যাঁ, তোমাকে এই যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আর এখানে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, এখানে থাকে রাইবোজ সুগার, এখানে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, এখানে থাকে রাইবোজ সুগার। আর ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচারে থাকে, আর আরএনএ মধ্যে সেরকম কোনো ডবল হেলিক্যাল স্ট্রাকচার থাকে না। ডিএনএ এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, ডিএনএ এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, আরএনএ এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে না। রাইবোজ সুগার থাকে আরএনএ তে, ডিএনএ থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। আচ্ছা আচ্ছা স্যার, ডিএনএ এর মধ্যে কি করে ইনফরমেশন গুলো স্টোর থাকে, মানে ডিএনএ এর মধ্যে? হ্যাঁ, ইনফরমেশন স্টোর থাকবে না, কারণ ডিএনএ এর মধ্যে, ডিএনএ টা তো আমাদের মানে পুরো একটা বডি সবকিছু ডিটারমাইন করে ডিএনএ। হ্যাঁ মানে ওর মধ্যে কি করে এইগুলোর ইনফরমেশন গুলো স্টোর থাকে, এই 3-4খানা মানে ইয়ে কি যেন বলে এলিমেন্টের মাধ্যমে এখানে এলিমেন্ট নয়, এখানে যে তোমার ডিএনএ যে স্ট্রাকচারটা থাকে সেখানে এই যে মানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থিয়ামিন থাকে, তারপর আরো কিছু আছে দেখাচ্ছি। যেটা আমি রাইবোজ সুগার আছে আর ফসফেট রিং থাকে, সেটা আমি দেখাচ্ছি পরেরটাতে। মানে এগুলো দিয়ে কি করে মানে একটা ইনফরমেশন স্টোর থাকতে পারে, মানে সেটা একটা গল্পই আছে, তুমি যেটা পড়েছো। সেখানে ডিএনএ শুধু তা তো নয়, সেখানে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, তার ট্রান্সক্রিপশন হয়, সেখানে প্রোটিন সিনথেসিসে হেল্প করে, তার ট্রান্সলেশন হয়, হ্যাঁ অনেক কিছু ব্যাপার থাকে। ডিএনএ মিউটেশন হয়ে যায়।
মিউটেশন মানে কি, দেখা গেল একটা লোক, একজনের বাবা একটা হেরিডিটি তার ছিল, সে নিজেকে একটা মানে চেঞ্জ করেছে, কোনো কিছু একটা অ্যাকোয়ার করেছে তার জীবনকাল, এবং সেটা কিন্তু ডিএনএ এর মধ্যে সেটা রিফ্লেক্ট হচ্ছে। সে এটা যখন কি করে, পরবর্তী আচ্ছা যখন কি যেটা, করে রিফ্লেক্ট করে ওটা, মানে ডিএনএ এর মধ্যে কিছু কেন অ্যাকোয়ার কিনা করলে? আমাদের এই যে আমি কথা বলছি, পড়াচ্ছি, যা কিছু করছি, আমাদের এক্সপ্রেশন সবই তো আমার একটা ধরো আমার মানে আগে জেনারেশন থেকে পাওয়া, আর বাকিটা আমাকে অ্যাকোয়ার করতে হয়। তো এগুলো তো তোমার রেপ্লিকেশন তো হয়, মিউটেশন তো হয়, এগুলোই এরকম হয়ে হয়ে তো নেক্সট থেকে নেক্সট জেনারেশনে এফেক্ট গুলো চলে যায়। আর তাছাড়াও ধরো একজনের কারো হয়তো দেখা গেল বাবা বিখ্যাত ডাক্তার, ডাকাত ছিল, তো তারপরে সেই ডাকাতির যে ব্যাপারগুলো, ডাকাতি করার জন্য যে সমস্ত সেন্স গুলো লাগে, সেটা কিন্তু পরের দিনে ট্রান্সফার হয়ে গেছে, তার ছেলেটা ভীষণ ভালো ডাকাত হয়েছে, খুব নাম করা ডাকাত একদম। তো সে আরো আরো ভালো করে ট্রেনিং ট্রেনিং নিয়ে আরো ভালো ব্যাপারগুলো আরো গেইন করলো, সেটা আরো পরবর্তীকালে যে ডাকাতটা হলো তার মধ্যে আরো সেটা প্রকট হয়ে গেল। তুমি দাঁড়িয়ে তোমাকে তুমি দাঁড়িয়ে তোমার খপ করে নিয়ে বুঝতে পারবে না, ওরা সুন্দর হয়েছে। আচ্ছা, এরকম ব্যাপারটা মোটেও নয়, তোমাকে আমি এরকম করে বলছি, ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে তোমাকে এগুলো সব তোমাকে বায়োলজি স্যার বলে দেবে, বায়োলজি ম্যাডাম বা স্যার বুঝিয়ে দেবে। শুধু আমি তোমাকে, তুমি আমার কাছে এটুকু জেনে নাও যে ডিএনএ এই স্পট এটা আরএনএ এই থাকে। আর তোমাকে এখানে পড়তে হবে নিউক্লিওসাইট, নিউক্লিওসাইট আর নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড মানে তোমার দেখো মানে সুগার, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, আর এখানে তোমার আছে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, এটা থাকে। এটা নিউক্লিওটাইড মানে আমি তোমাকে বললাম যে যেখানে এই যে এর হচ্ছে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন, এটা নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইডের মধ্যে পেন্টোজ সুগার থাকে, আবার নাইট্রোজেন বেস থাকে, এবং ফসফেটও সেখানে থাকে। আবার আরএনএ মানে ওখানে ওটার এতে থাকে, তাই তো? হ্যাঁ, তুমি এখানে সিম্পলি কি পড়বে নিউক্লিক অ্যাসিডে, এই ডিএনএ আরএনএ স্ট্রাকচারাল ডিফারেন্সটা পড়বে, নিউক্লিওসাইড নিউক্লিওটাইড পড়বে, আর ডিফারেন্ট টাইপস অফ আরএনএ পড়বে, এইটুকু তোমাকে সিলেবাসের মধ্যে আছে। সুগার এন বেস নিউক্লিওটাইড, আচ্ছা নিউক্লিওটাইডটা কি আরএনএ তে থাকে আর নিউক্লিওসাইডটা কি ডিএনএ থাকে? না, এরকম নয়, মানে দুটোর মধ্যে থাকে এইটা, নিউক্লিওসাইড নিউক্লিয়েট দুটোর মানে ডিএনএ আরএনএ দুটোই থাকে যখন স্ট্রাকচার হয়। ডিএনএ আরএনএ এর মধ্যে ব্যাপার কিছু এখানে নেই, ডিএনএ আরএনএ আলাদা, মানে ওই দুজনের মধ্যেই বন্ড থাকে। নিউক্লিওটাইড মানে ফসফেট আছে, নিউক্লিওসাইডে ফসফেট শুধু নেই। তোমাকে আমি এমসিকিউ করাবো একটু এখান থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমার খোলো, 29
স্যার এটা এ হবে না কি যেন হাইড্রোজেন বন্ডিং হবে না? মানে কি
কত এটা কোনটা করেছো বলো? সৌরদীপ সব করে পাঠিয়ে দিয়েছে, বা 29 আনসার বলো আমাকে। স্যার হাইড্রোজেন বন্ডিং। স্যার এ। 29 এর এ, হ্যাঁ একদমই হবে, হাইড্রোজেন বন্ডিং, ঠিক বলেছো। সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন ইজ মেইনলি গভর্নড বাই হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা 30 টা বলো। এ হবে সুক্রোজ। তাহলে সুক্রোজ। তোমার 29 এর আনসারটা হলো এ, হাইড্রোজেন বন্ডিং। আর 30 টা, সুক্রোজ হবে। 30 টা হচ্ছে তোমার সুক্রোজ, একদম ঠিক হবে। 30 টা হচ্ছে সুক্রোজ, এটা নন রিডিউসিং সুগার, ঠিক আছে। 31 টা বলো। সেখানেও কি হাইড্রোজেন বন্ডিং হবে? 31 এর এ, একদম ডি এর হাইড্রোজেন বন্ডিং একদম বললাম তো। ডবল স্ট্রাকচার ইজ হাইড্রোজেন বন্ডিং, একদম তাই হবে। 32 বলো। 32 টা আমার মনে হচ্ছে সি হবে। স্বর্ণাভ কি বলেছো? স্বর্ণাভ, স্যার ডি হবে মনে হচ্ছে। সৌরদীপ, আমার সি হবে মনে সি হচ্ছে। হবে। দেবমিতা, স্যার আমি এ করেছি। বলেছে 30 তো বলেছে হুইচ দ্য ফলোইং স্ট্রাকচার রিপ্রেজেন্ট দ্য পেপটাইড চেইন। পেপটাইড মানে কি রকম সিনাম আমরা বন্ডটা? সি সেখানে ডবল বন্ডটা সি কেমন এস করে ছিল? সি ডবল বন্ডের সাথে আর একটা ওইটা বাদ দিয়ে এনএইচ এরকম হয়ে বন্ডটা গেছে। ছিল। হ্যাঁ। এরকম বন্ডটা কোথায় আছে দেখি আমরা। সি তে হবে না? সি তে তো আছে। দেখো অপশন এ তে হচ্ছে না, দুপাশে নেই, হবে না। অপশন বি তে হবে না একদম, কারণ সিও এর সঙ্গে কার্বনের লম্বা চেন আছে, এরকম তো থাকে না অ্যামাইনো অ্যাসিড, তাই এ আর বি হচ্ছে না। সি দেখি, সি তে দেখো এনএইচ এর সঙ্গে কিন্তু পরে সিও এসেছে, তাই সিটা হচ্ছে। ডি দেখি, ডি তে আছে সিও NH2, কার্বনের অনেক বড় চেন, ডান দিক বাম দিক থাকে না এরকম করে, হ্যাঁ। তাই আনসার সি হচ্ছে এটা। হ্যাঁ। আচ্ছা এখানে কেন যেই কার্বনের হাতগুলোকে বার করে রেখে দিয়েছে, ওখানে কিছু বসায়নি কেন? হ্যাঁ ওখানে হাতগুলোকে বার করে রেখে দিয়েছে কেন? কার্বনে ওখানে কিছু বসায়নি কেন? CH3 গ্রুপ গুলো বা অন্য কিছু বসায়নি কেন? না, এটা কন্টিনিউয়াস চেন, ওটা বসানি মানে একটু কন্টিনিউয়াস আনলিমিটেড, এখান থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা, জম্মু কাশ্মীর অবধি বিস্তৃত আছে, মানে এত লম্বা বড়? চেন। এত বড়? পলিমার তো এটা পলিমার। ও আচ্ছা, মানে ওর আচ্ছা। জন্য ওরকম ভাবে রেখে দিয়েছে। হ্যাঁ তার নয় পাঠাচ্ছি। আমাকে তুমি আনসারটা 53 বলো। পেয়েছো? না স্যার। কি পাওনি? হ্যাঁ দেবমিতাও আনসার দিয়েছে, বা ঠিক আছে। এটা কি হবে স্যার? ওয়েটটা আচ্ছা 53 বলেছে, 53 কি বললো? বলেছে ওয়ান অফ দ্য ফলোইং যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, মুখস্থ করতে হবে এটা।
এটা মুখস্থ করছেন D যে হবে। কোনটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ কোনটা এসেনশিয়াল তাহলে আইসোলিউসিন হ্যাঁ লিউসিন আইসোলিউসিন লাইসিন ভ্যানিলিন ট্রিপ্টোফান এরা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তাই आंसर 50D হবে কি করে হলো মানে কিছু কি মানে মুখস্থ করতে হবে নখানা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে তুমি বায়োলজিতে পড়েছো এখানে কিন্তু লজিক নেই তোমাকে এটা জানতে হবে কারা কারা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আচ্ছা তারপরে 54 এরটা বলো glucose does not react with স্যার ডি হবে। সোডিয়াম বাইসালফাইড হ্যাঁ কি করে জানলে তুমি তুমি তো ব্রোমিন ওয়াটার পড়েছো তাই তো ব্রোমিন ওয়াটার পড়েছো অ্যাসিডিক অ্যানহাইড্রেট পড়েছো হাইড্রক্সিল্যামিন পড়েছো নাইট্রিক অ্যাসিড পড়েছো হ্যাঁ সোডিয়াম বাইসালফাইড হবে आंसर ওর সঙ্গে গ্লুকোজ রিঅ্যাকশন করে না তাহলে আমরা এখন পড়লাম 53 আর 54 50 এর आंसर হচ্ছে ডি আর 53 হলো ডি 56 বলো না 55 বলেছে যে থায়োল গ্রুপ প্রেজেন্ট নেই thiol group present in তোমাকে এই মানে ব্যাপারটা সাইটোসিন সাইটোনিন মিথিওনিন এগুলো আছে দেওয়া তোমাকে একটু স্ট্রাকচারটা জানতে হবে আর কি মানে তোমাকে আমি যে 4খানা 5খানা অ্যামাইনো অ্যাসিড দেখালাম এগুলো বাদ দিয়েও তো আরো কিছু অ্যামাইনো অ্যাসিড আছে তো তুমি সেগুলো দেখতে পারো এখানে বলেছে থায়োল মানে এসিএইচ গ্রুপ আছে থায়োল গ্রুপ মানে হচ্ছে এসিএইচ কে থায়োল গ্রুপ বলে এসিএইচ কে থায়োল গ্রুপ বলে বুঝেছো না থায়োল গ্রুপটা কোথায় আছে জিজ্ঞেস করেছে থায়োল মানে এসএইচ অ্যালকোহলকে বলে ওএইচ থায়োলকে বলে এসএইচ সালফার এর সাথে হাইড্রোজেনের বন্ডিং আরে বাবা ওএইচ কি অ্যালকোহল বলে তো নাকি হুম ওর জায়গায় এস আছে তাকে থায়োল বলে তোমার কি করে বুঝবো তোমাকে স্ট্রাকচার জানতে হবে তো বই খুলে দেখো স্ট্রাকচার গুলো একটু আচ্ছা সেটা তাহলে বইটা খুলতে হবে একটা মিনিট ওয়েট করুন বইটা নিয়ে এখানে দেখো 55 এ তার মানে এই বি কম্পাউন্ড থায়োল গ্রুপ নেই সিস্টিন সিক্স 56 এরটা বলে এবারে স্যার 55 এর বি বি একদম বি হবে B মানে compound ওটাতে থায়োল গ্রুপ আছে আছে তো আছে ও আমি কি ভুলভাল বলছি থায়োল গ্রুপ আছে বলছি না আছে স্যার ডি হবে 56 এ 56 এরটা বলো রবিকা স্যার বি হবে। হ্যাঁ ডেলি ঠিকই বলেছো তাহলে 56 এরটা হচ্ছে ডেলি ঠিক আছে 57 এরটা বলো স্যার এ স্যার এ বাহ ভালো বলছো তো হ্যাঁ এ হবে এ হবে আর 58 এরটা বলো এসিটিএইচ তাই তো এসি মানে এসিটিএইচ মানে হচ্ছে হ্যাঁ। আপনার
ACTH মানে অ্যাডিনিনের সাইট আছে AC এটিজিসি, ডিএনএ তে এটিজিসি হয়, এটিজিসি বন্ডিং হয়, তাই না? কোনটা হবে দেবমিতা, স্বর্ণাভ, সৌরদীপ, সুশান্ত? স্যার বি হবে। এটিজিসি, ঠিক আছে। হ্যাঁ ATGC হবে হ্যাঁ। হ্যাঁ দেবমিতা পাঠিয়ে দিয়েছে আনসার, বাহ ভালো করেছো। তো বায়োলজিতে আছে। হ্যাঁ পুরোটাই তো বায়োলজি এই চ্যাপ্টারটা। স্যার A এর সাথে T হচ্ছে আপনার ডবল বন্ড তাই তো, আর G এর সাথে C হচ্ছে ট্রিপল বন্ড। হুম, এগুলো কি হাইড্রোজেন বন্ডিং, মানে A এর সাথে T যেটা হয় সেটা হাইড্রোজেন বন্ডিং? হাইড্রোজেন বন্ডিং সব থাকে না, কিছুটা বন্ডিং থাকে। হ্যাঁ আর এদিকে না GC-টাও কি তাই হবে? হ্যাঁ তোমাকে আমার টার্ম 1 তোমার যে সিলেবাস সেই অনুযায়ী বাকি আছে পড়াতে আর সলিড স্টেট কেমিস্ট্রি। হুম তোমাকে আমি এখানে কতগুলো হোমওয়ার্ক পাঠাচ্ছি, স্যাম্পল পেপার, তুমি সেগুলো আমাকে করে দেবে। আমি অন্য একটা খুব ভালো স্কুলে পাঠাচ্ছি স্যাম্পল পেপার, তোমার এটা খুব হেল্প হবে করতে। আচ্ছা স্যার ISC যে স্যাম্পল পেপারটা আছে ওটা? হ্যাঁ আইএসসি স্যাম্পল পেপারও সবাই, সিবিএসসিও পাঠাচ্ছি, আইএসসিও পাঠাচ্ছি। পেয়েছো? হ্যাঁ তোমার একটা হোমওয়ার্ক আমি দিলাম একটা, জামওয়ান আছে। অনেকগুলো কিন্তু দিয়েছি। হ্যাঁ। তুমি স্যাম্পল পেপারে এমসিকিউ করার সময় কি করবে দেখো, কি করবে দেখো, না পারলে আনসারটা কপি করে ক্রমে কোনোভাবেই পেস্ট করে করবে না। কোনো একটা কোশ্চেন না পারলে গুগলে সার্চ করবে না, তাহলে তুমি যেদিনই গুগলে সার্চ করে আনসার বের করবে তোমার সেদিন কিন্তু জীবন সেখানেই শেষ হয়ে গেল তোমার। তুমি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না কোনোদিন, হ্যাঁ আর কিন্তু পারবে না। তুমি যেদিন গুগলে সার্চ করবে এমসিকিউ গুলো, সেদিন তুমি ভাববে তুমি কিন্তু তোমার নিজের পায়ে নিজে মানে কুড়ুল মেরে কাটছো, আর জানাতে পারবে না কোনোদিন আর। তোমার কিন্তু সেখানে তোমার জীবন শেষ ওইখানেই হতে শুরু করলো। না পারলে বই উল্টে উল্টে পড়বে, ইন্টারনেট বুঝবে না, তাহলে কিন্তু তোমার লার্নিং হবে না। তোমাকে আমি কেন বলছি বই খুলতে, যাতে তুমি বই খুলতে বলতে খুঁজো বইতে, তাহলে পড়াটা তখন হয়ে যাবে। একটা কোশ্চেন খুঁজতে আরেকটা পড়া তোমার হয়ে যাবে। বই খুঁজে করবে, নেট থেকে সার্চ করে করবে না। তাহলে কোন কোন চ্যাপ্টার গুলো শুধু NCERT বেস করে পড়তে হবে একটু বলে দেবেন? ইনঅর্গানিক পার্টগুলো যেগুলো পড়িয়েছি, মানে আপনার হচ্ছে P ব্লক আর এদিকে আপনার হচ্ছে বায়োমলিকুলস, আর কিছু না তো? না একদমই পি ব্লক আর বায়োমলিকুলস, বাকি অর্গানিক কেমিস্ট্রি এনসিইআরটি তে পড়বে, তার সাথে ওইটা পড়বে। আপনার ওইগুলোই পড়লেই হয়ে যাবে, মানে আর NCERT তে কিছু আছে ওই সেগুলো পড়লে হয়ে যাবে। আর এইদিকে ধরুন আপনার ইনঅর্গানিক কেমিস্ট্রিটা পুরো NCERT আর কোনো বই দরকার নেই তাই তো? না ঠিক আছে। ঠিক আছে, তোমার ক্লাসটা আমি একটু আগে শেষ করে দিলাম আজকে, কেন কিনা আমার একটা এখন 6টার সময় একটা মিটিং আছে, এটা আমাকে হোস্ট করতে হবে, মানে আমার টিউশনের ক্লাস না, একটা বাইরের লোকজনের সঙ্গে একটা মিটিং আছে। ঠিক আছে স্বর্ণাভ, সৌরদীপ বুঝতে পেরেছো তো? দেবমিতা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি তোমাকে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই, আর সলিড স্টেটে পড়াতে না একটা ক্লাস লাগবে,
একটা ক্লাস লাগবে আর একটা ক্লাসে কোশ্চেন ডিসকাশন করবো, দুখানা ক্লাস লাগবে। তো তোমার এই মধ্যে আমার হয়ে যাবে কমপ্লিট সিলেবাস। তারপরে কিন্তু আমরা খালি পরীক্ষা নেব, আমি কিন্তু টার্ম টুতে আর এগোবো না সিলেবাসটায়, টার্ম টু সিলেবাস আমি ওই পরেই এগোবো। খালি এক্সাম নেব, খালি এক্সাম নেব, ক্লাসের মধ্যে এক্সাম নেব, ডিসকাস করবো, যাতে তোমার ভালো করে প্রিপেয়ার হয়ে যাও। আর স্যার আপনার আগে আমাকে ইলেকট্রিক কেমিস্ট্রির কিছু আপনার ভিডিও বা আপনি কোনো ক্লাসের ইলেকট্রোকেমিস্ট্রি, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি সুশান্ত দেখবে তো, তুমি তোমার ইউটিউবটায় আছো, সেখানে দেখবে তো ইলেকট্রোকেমিস্ট্রি কিছু আছে কিনা, রেকর্ডিং আছে? কিছু নেই মনে হয়। হ্যাঁ না, ইলেকট্রোকেমিস্ট্রি নেই, আমি ইলেকট্রোকেমিস্ট্রিটা তখন আমি রেকর্ডিং করা শুরু করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তাহলে তোমাকে আমি ইলেকট্রোকেমিস্ট্রি একদিন পড়িয়ে দেবো ক্লাসে, সবাই রিভাইজ হয়ে যাবে, তোমার পড়া হয়ে যাবে, ঠিক আছে? একদিন পড়িয়ে দেবেন তাহলে। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আগে সলিউশন শেষ করে তারপরে বলে দেবো। আচ্ছা।